হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো আহ, উম, সেটআপ লস, যেটা সেটআপ লস এবং ক্যারি ফরওয়ার্ড, এবং অ্যাকাউন্টিং যে মেথড পদ্ধতি কিভাবে রাখবো, তারপরে এক্সামশন, তারপরে হলো রিবেট এবং ডিডাকশন কিভাবে করব, এই বিষয়ের উপর মূলত আমরা আজকে কভার করব ধারা 70 থেকে 79 পর্যন্ত। তো চলুন যাই, আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা হলো সেট অফ লস, বা লস করলে যে সেটা করা হয় বা ক্যারি ফরওয়ার্ড কিভাবে করা যায় সে বিষয়গুলো আমরা কথা বলবো। সো কোনো একটা খাতে যদি কোনোভাবে আপনার লস হয়, তাহলে সেটা আয়ের সাথে বা প্রফিটের সাথে যেটাকে সমন্বয় করা হয়, অ্যাডজাস্টমেন্ট করা, সেটাই মূলত সেটা বলে। আর ওই বছরের সমন্বয় করার মতো যথেষ্ট পরিমাণে যদি প্রফিট না থাকে, তবে সেই যে ক্ষতি হয়েছিল বিগত বছরগুলোতে, সেটা মানে মানে তার পরের বছরে নিয়ে যাওয়াকে বলে মূলত ক্যারি ফরওয়ার্ড। অর্থাৎ আমরা যেটা আহ, মানে প্রপার্টির সাথে সমন্বয় করবো, অ্যাডজাস্টমেন্ট করবো, সেটাই মূলত আলটিমেটলি সেটা বলা হয়। এবং আমি যদি কোনো কারণবশত সেটাকে হলো অ্যাডজাস্ট করতে না পারি এবং পরের বছর যদি আহ, নিয়ে যায়, তাহলে আসলে এটাকে ক্যারি ফরওয়ার্ড বলে। এটা 70 ধারায় খুব স্পষ্টভাবে বলা আছে যে আপনি কিভাবে ক্ষতি সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টটা করবেন। একই বছর সমন্বয় সেটা সেটা যেটা হয়, যদি করদাতা একই খাতে মানে লাভ এবং লোকসান অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তবে তবে কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু হেডের ক্ষেত্রে অবশ্যই এটা করা যাবে না। সেটা হলো স্পেকুলেশন বিজনেসের ক্ষেত্রে, তারপরে ক্যাপিটাল লসের ক্ষেত্রে, অথবা এক্সামটেড কোনো হলো যদি আমি পেয়ে থাকি সেটার ক্ষেত্রে, এবং চাকরি হতে আয়ের বিপরীতে বিপরীতে কোনো খাতের ক্ষতি সমন্বয় করা যাবে না। ক্যারি ফরওয়ার্ডটা যদি কোনো বছরে ক্ষতিপূরণ সমন্বয় করা না যায়, তবে তা পরবর্তী 6টি কর বছর পর্যন্ত এটা জেড টেনে নেওয়া যাবে। অর্থাৎ 2024 বা 25 সালের যে ফিসক্যাল ইয়ার ছিল, সেটা আপনি ক্ষতি 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 টানতে পারবেন 2030 থেকে 2000 মানে 31 যেটা ফিসক্যালি আছে সেই ইয়ার পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু আর একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হলো এরকম যে আপনাকে প্রতি বছর সময় মতো অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে। সো আমরা যদি 71-এ কি যাই, যে ক্যারি ফরওয়ার্ড ফর দ্য ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, যে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স ইস্যুটা থাকে, যে ব্যবসা করতে গেলে যে মানে ব্যবহারজনিত যে ক্ষতিগুলো হয়, যেমন ফার্নিচার, পিকচার, অ্যাসেট, দেখা গেলো যে টেবিল, চেয়ার, এগুলো যেগুলো ডেপ্রিসিয়েশন গুলো হয়, এবং ব্যবসাতে যদি পর্যাপ্ত কোনো কারণবশত মুনাফা না থাকে এবং কোনো বছরের অবচয় সমন্বয় করা না যায়, তবে সেই অবচয়কে অনির্দিষ্ট ইনফিনিটির সময় পর্যন্ত জেতানোর সুযোগ আছে। তবে অন্যান্য ব্যবসার ক্ষতি 6 বছর পরে অটোমেটিক্যালি অ্যাবসলিউটলি জিরো হয়ে যায়, কিন্তু অবচয় ভাতা পরবর্তী যে কোনো বছর লাভের সাথে সমন্বয় করার সুযোগ থাকে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে মিস্টার ইকবল 24-25 আয় বছরের তথ্য অনুসারে তার বিজনেস ইনকামে লস হয়েছে 2 লাখ টাকা, কিন্তু বাড়ি ভাড়া হইতে তার আয় হয়েছে 3 লাখ টাকা। এবং এখানে ক্যাপিটাল যে লস হয়েছে 50,000 টাকা। খেয়াল করে দেখুন যে বাড়ি ভাড়া 3 লাখ টাকা লাভ থেকে উনি 2 লাখ টাকা ক্ষতি সমন্বয় করতে পারবেন, তাহলে নিট আয় হবে কিন্তু 1 লাখ টাকা। কিন্তু মূলধনী 50,000 টাকা তিনি অন্য কারোর সাথে সমন্বয় করতে পারবেন না, এটা কিন্তু বলা আছে খুবই স্পষ্টভাবে আইনে। সো এই পরবর্তী বছরগুলোতে মূলধনের লাভের সাথে সমন্বয়ের জন্য ক্যারি ফরওয়ার্ড করে আপনি টানতে পারবেন। দ্যাট ইজ মিন আগামী বছর, আগামী 6 বছর পর্যন্ত আপনি টানতে পারবেন। দ্যাট ইজ মিন আপনার যদি কোনো বছরে মূলধনজনিত কোনো লাভ হয়ে থাকে, সেটা থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো ক্ষতির জের টানতে হলে অবশ্যই আপনাকে সময় মতো টাইমলি আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে, যেটা যে অনুসারে ডেট দেওয়া থাকে। এবং প্রথম বছরে ক্ষতির সমন্বয় করতে করতে তো মানে করতে পারবেন। এরপরে বছরে যদি কোনো বকেয়া অবচয় বা সর্বশেষ বছরগুলোতে যদি ক্ষতি সমন্বয় অ্যাডজাস্টমেন্টের অপশন থাকে, অথবা আরেকটা কোশ্চিন করে সবাই যে ব্যবসা বন্ধ হলে কি যে জেট টানা যাবে না, হ্যাঁ অবশ্যই জেট টানা যাবে। তবে পুরোপুরি বন্ধ হয়ে গেলে আগের বছরের ব্যবসা কিন্তু কত জেট টানা সম্ভব, তবে এটা কন্ডিশন অ্যাপ্লাই, কিছু অবস্থান দেওয়া আছে। আমরা হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে কথা বলবো, যে অ্যাকাউন্টিং হিসাবটা কিভাবে আমি ফলো করব। আম, এটা মূলত 72 সেকশনে বলা আছে।
যে মেথড হলো আপনি ক্যাশ বেসিসে করতে পারেন অথবা অ্যাকুরাল বেসিসে করতে পারেন। ক্যাশ বেসিসটা হলো যে আপনি যেগুলো ট্রানজেকশন করতেছেন সেটা একবারে ক্যাশ বেসিসে, এবং কিছু যদি মানে অ্যাকুরাল বেসিস থাকতে পারে যে আমার হলো জুনে আমার ফিসক্যাল ইয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু জুনের খরচটা আমি জুলাই করতেছি, তাহলে এটাকে আমি জুলাইয়ের সাথে জুনের সাথে অ্যাড করতে পারবো। এটাই মূলত অ্যাকুরেল বেসিসের একটা এক্সাম্পল। এবং পদ্ধতি পরিবর্তন করতে চাইলে ডিসিটির অবশ্যই আপনাকে যে একটা সিস্টেম ফলো করতেছেন তাহলে ফলোটাকে আপনি আলাদাভাবে করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ডিসিটি পারমিশন এখানে ম্যান্ডেটরি। কোম্পানির জন্য আসলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এর মানদণ্ড অনুযায়ী আপনাকে মূলত হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। এবং এনবিআর এর যে নির্দিষ্ট ব্যবসার জন্য বিশেষ স্পেশাল মেথড ফলো করা দেওয়ার যথেষ্ট পরিমাণে তাদের হলো এখানে ক্ষমতা আছে, সেই ক্ষমতা ওনারা অ্যাপ্লাই করতে পারেন। 73 ধারা অনুসারে যে আম, যেটা আমরা বলবো যে কোম্পানি ইত্যাদি কোম্পানি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের যে ইস্যুটা সেটা মূলত অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে বলা আছে যে স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল ব্যক্তি যেমন কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট ইত্যাদি তারা দীর্ঘমেয়াদী চুক্তি আয় করতে হবে, তাদের রিটার্নের সাথে অডিট রিপোর্ট অবশ্যই জমা দেওয়া দিতে হবে। এবং অবশ্যই এটা ডিবিসি নাম্বার থাকতে হবে। এবং অডিটের অবশ্যই মানদণ্ড হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ফলো, যেটা আমরা বলে আসলাম যে এবার অথবা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং যে মানদণ্ড অনুযায়ী করতে হবে। প্রতিবেদনটি অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক অডিটেড হতে হবে। এবং নিচের প্রতিষ্ঠানগুলো অডিট রিপোর্ট দেওয়ার প্রয়োজন হয়তো নেই, যেমন 5 কোটি টাকা গ্রস প্রাপ্তি হলে, কম হলে, সম্পূর্ণ কমিশন ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সঙ্গে বা ফাউন্ডেশন বা সমিতি হলে, এবং কেবল প্রাথমিক ও প্রাথমিক প্রাক প্রাক প্রাথমিক শিক্ষাদানের নিয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী চুক্তি যেটা 74 ধারায় বলা আছে, দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে হিসাব রক্ষণ পদ্ধতি কি হবে। এটা নির্মাণ স্থাপনা ও উৎপাদন সংক্রান্ত চুক্তি শুরু হওয়ার বছরের শেষ হয় না, তবে 6 মাসের কম মেয়াদী চুক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আয় গণনার ক্ষেত্রে সম্পাদনের শতাংশ পদ্ধতি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড অবশ্যই অনুসরণ করতে হবে। আয় নির্ধারণকৃত প্রজেক্টের মোট আনুমানিক ব্যয়ের বিপরীতে প্রতি বছর কতটুকু ব্যয় হচ্ছে সেই আনুপাতিক হারে শতাংশ পার্সেন্টেজ অনুসারে ওই বছর আয় ও ব্যয় স্বীকৃতি দিতে হবে। এটার উদ্দেশ্যটা হলো এরকম যে প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে প্রতি বছর কাজের অগ্রগতি অনুযায়ী ঠিক করা কর নির্ধারণ নিশ্চিত করতে করা লাগবে। অসম্পূর্ণ বা ভুল হিসাব, ডিফেক্টিভ বা ইনকারেক্ট অ্যাকাউন্ট যদি হয়, যদি উপকমিশনার মনে করেন যে করদাতার হিসাব পদ্ধতিটা সঠিক নয় বা আয়ের প্রকৃতির চিত্র তুলে ধরা না হয়, সেই ক্ষেত্রে উনি সেটাকে বেস্ট জাজমেন্ট নিতে পারেন। অথবা করদাতা ধারা 72 এবং 73 মেনে হিসাব রাখেন নাই, তাহলে ওটা বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট হিসেবে আহ, বিবেচনা করতে পারেন। হিসাবে কোনো সুনির্দিষ্ট মানে কোনো ধরনের ইভিডেন্স বা প্রামাণিক বা ভাউচার নেই, তাহলে ডিসিটি দাখিলকৃত হিসাব প্রত্যাখ্যান করতে পারেন এবং বেস্ট জাজমেন্টে ওনারা আয় নির্ধারণ করতে পারেন। সো আমরা বলেছি যে ডিবিসি যেটা কোম্পানি রিটার্ন প্রস্তুতের সময় সময় অডিটের যে রিপোর্টের ডিবিসি নাম্বার থাকা প্রয়োজন। এবং ব্যক্তিগততা ক্যাশ পদ্ধতিতে হিসাব রাখেন, তবে জুন মাসের বেতন যদি জুলাই মাসে, এটাই মূলত অ্যাকুয়াল বেসিসে যেটা আমরা বলছিলাম যে আর ব্যবসায়িক কথা থেকে ক্যাশ বুক, লেজার বুক, ভাউচার ন্যূনতম 6 বছর 6 ইয়ার পর্যন্ত মেনটেন করতে হবে। আমরা তারপরে অংশ যদি বলি যে এক্সামশন, এক্সক্লুশন এবং ট্যাক্স রিবেট, এটা নিয়ে আমরা কথা বলবো। 76 ধারা অনুযায়ী যে এক্সামশন, অর্থাৎ সরকার কেবল সরকারি গেজেট এছাড়াও যে জারির মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ আয়ের উপরে অব্যাহতি প্রদান বা তা বাতিল করতে পারেন। উপধারা 5 অনুযায়ী রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি করদাতা কর অব্যাহতি পান তবে ওই কর বছর কর অব্যাহতির সুবিধা বাতিল হয়ে যাবে। তবে সরকারি পেনশন অব্যাহতি পান তবে তাকে ধারা 166 অনুযায়ী নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলে ব্যর্থ হলে ওই কর বছরের কর অব্যাহতি সুবিধা বাতিল পাবেন না। তবে সরকারি পেনশন, আনুতোষিক গ্র্যাচুইটি, চাকরি, কিছু সাধারণ সুবিধার ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। সরকার চাইলে পিছনের কোনো সময়ের জন্য
রেসপেক্টিভলি কর অব্যাহতি দিতে পারেন না। এটি কেবল প্রজ্ঞাপন জারি তারিখ থেকে সামনের দিকে কার্যকর হবে। একবার সুবিধা অন টাইম বেনিফিট, কোন সরকার আয়ের উৎস বিপরীতে একবার কর অব্যাহতির সুবিধা শেষ হয়ে গেলে কোম্পানি মার্জার বা পুনর্গঠনের মাধ্যমে পুনরায় সেই একই আয়ের ওপর কর অব্যাহতি দাবি করা যাবে না। ইনঅ্যাডমিসিবল যেটা এক্সপেন্ডিচার, যদি কোনো অব্যাহতি প্রতিষ্ঠানের ধারা 55 অনুযায়ী কোনো অনুমোদিত ব্যয় ইমার্জ থাকে, তবে সে ব্যয়ের উপর নিয়মিত হারে কর দিতে হবে। অর্থাৎ পুনরায় প্রতিষ্ঠান করমুক্ত হলে তাকে অবৈধ বা নিয়মিত খরচের উপর ট্যাক্স দিতে হবে। 77-এ মোট আয় হইতে বাদ, যেটা আমরা এক্সক্লুশন অফ দ্য টোটাল ইনকাম আমরা বলি, ষষ্ঠ শক্তির প্রথম অংশ অনুসারে অনুযায়ী করমুক্ত আয়, যদি কোনো আয়ের উৎসে ষষ্ঠ শক্তির অংশ থাকে, যেমন কৃষি আয় নির্দিষ্ট সীমা পর্যন্ত, আইটি ফ্রিল্যান্সিং আয়, তবে মোট আয় গণনায় আসবে না। সত্য রিটার্ন ফর্মে মোট আয় হতে বাদ এক্সেল কলামে আয় সঠিক দেখাতে হবে। রিটার্নের সাথে আয় উৎস পরিমাণ বিস্তারিত তথ্য প্রমাণ দিয়ে দাখিল করতে হবে। ষষ্ঠ শর্ত অনুযায়ী ডোনেশন নির্দিষ্ট কিছু খাতে, যেমন সরকারি জাকাত, তহবিল, অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠান অনুদান দিলে তা মোট আয় থেকে বাদ যাবে। এবং শর্ত থাকে যে অনুদানের তথ্য রিটার্ন সংযুক্ত হলে স্পষ্ট থাকতে হবে। শর্ত খ অনুসারে অনুদানের পরিমাণ করদাতা মোট আয়ের অনুদানের আগের আয় 10%-এর বেশি হতে পারবে না। অর্থাৎ আয়ের 10%-এর বেশি দান করলে শুধু 10% পর্যন্ত আয় থেকে বাদ দেওয়া যাবে। অনুদান সাপেক্ষে যথাযথ রসিদ বা এভিডেন্স দাখিল করতে হবে। 78 ধারা অনুসারে কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াত, যেটা রিবেট আমরা বলি, আয়কর আইন 2023 অনুসারে একজন নিবেশী ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি করদাতা নির্দিষ্ট খাতে যেমন সঞ্চয়পত্র, জীবন বীমা, ডিপিএস বিনিয়োগ করেন, তবে তিনি কর রিয়াত ছাড় পাবেন। নিচের তিনটি অঙ্কের যেটি সবচেয়ে কম সেই পরিমাণ করদাতা তার প্রদেয় ট্যাক্স থেকে সরাসরি বাদ দিতে পারবেন। যেমন এখানে স্কেলিংটা 3%, 15% অ্যান্ড 10 লাখ, মানে হুইচ এভার ইজ লেস। এবং এখানে কর অব্যাহতি প্রাপ্ত আয় হ্রাসকৃত করের হার, যেমন ক্যাপিটাল গেইন বা নির্দিষ্ট পণ্যের অংশীদার ফার্ম থেকে অংশ হবে। এবং 163 চূড়ান্ত দ্বারা ফাইনাল সেটেলমেন্ট হবে। আমরা দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা করতে পারবো আমরা। বাট ষষ্ঠ সেক্টর অনুযায়ী করদাতা বিনিয়োগের পরিমাণ, যেমন বছরে সর্বোচ্চ 60,000 টাকা, ডিপিএস, জীবন বীমা, সঞ্চয় ইত্যাদি অবশ্যই তাকে ক্রয় করতে হবে, তাহলে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা, যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা, সেটা ক্লেম করা যাবে। সো আমরা যেমন সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির আয়ের অব্যাহতি কিছু আছে। সমবায় সমিতিকে উৎসাহিত করার জন্য এই ধারাটি রাখা হয়েছে 79, যে ধারাটি মূলত করা হয়েছে যে যদি কোনো সমবায় সমিতি তার সদস্যদের কৃষি পণ্য বিপণন, কুটির শিল্প, সদস্য ঋণ প্রদানের মাধ্যমে আয় করেন, তবে সেই আয় করমুক্ত থাকবে। তবে সমবায় সমিতি যদি সাধারণ ব্যবসার মতো কাজ করেন, যেমন হলো বাণিজ্যিক ভবন ভাড়া, তবে সে আয়ের উপরে সাধারণত হারে কর দিতে হবে। আমরা বলেছিলাম যে করযোগ্য আয় যদি 60 লাখ টাকা, 6 লাখ টাকা ধরে নিলাম, ওদের পরে স্ল্যাব 20,000 টাকা, তিনি সঞ্চয়পত্র কিনেছেন 1 লাখ টাকা। তাহলে রিবেটটা কিভাবে ক্যালকুলেশন করা হবে? ধারা 78 অনুযায়ী মানে বিনিয়োগের সীমা 6 লাখ, 20%, 1,20,000 টাকা। এবং প্রকৃতি বিনিয়োগ কিন্তু 1 লাখ টাকা। তাহলে এখানে কিন্তু 1 লাখ টাকা কম, তাহলে 1 লাখ টাকাটা কাউন্টেবল হবে। এবং 1 লাখ টাকার উপরে 15%, মানে 15,000 টাকা উনি রিবেট পাবেন। চূড়ান্ত পদে পর 20,000 হলে 15,000 টাকা মাইনাস হলে 5,000 টাকা হবে। এই ছিল আমাদের আজকের ডিসকাশন। আমাদের নেক্সট সেশনে আবার দেখা হবে সবার সাথে। নেক্সট সেশন দেখার জন্য অনুরোধ রইল।